আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বিদ্যুৎহীন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম বন্ধ। শর্ট সার্কিট নয়, পরিকল্পিতভাবে কেউ আগুন লাগিয়েছে নৌবাহিনীর কর্মকর্তা। ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি। ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত, সিলেটে মির্জা ফখরুল। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুল ট্রাইব্যুনালে। শুধু পড়ার জন্য নয়, কুরআন কায়েম করার জন্য নাজিল করা হয়েছে, মাওলানা রফিকুল। সাংবাদিক তুরাব হত্যা মামলা, কনস্টেবলের অস্ত্র নিয়ে গুলি করার কথা স্বীকার করলেন এডিসি দস্তগীর। ভারতের মহারাষ্ট্রের ১৭ বাংলাদেশি গ্রেফতার। সচিবালয়ে আগুন, বন্ধ জিপিও শিক্ষা ভবন সড়ক। রংপুরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা গ্রেফতার। বিমান বিধ্বস্তের আগ মুহূর্ত স্মরণ করছিলেন আল্লাহর নাম। এবং আসাদ সমর্থকদের অতর্কিত হামলায় সিরিয়ায় ১৪ পুলিশ নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অগ্নিকাণ্ডের পর পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ কারণে অফিসের কর্মচারীরা প্রবেশ করলেও ভিতরে কোনো দাপ্তরিক কার্যক্রম হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, ভেতরে ঢোকার সুযোগ পেলেও কোনো কক্ষে প্রবেশ করা হচ্ছে না, কারণ অনেক দপ্তর এখনো তালাবদ্ধ। পুরো সচিবালয় বিদ্যুৎহীন হয়ে পড়েছে। কিছু স্থানে জেনারেটর চললেও অধিকাংশ স্থানে বিদ্যুৎ নেই। সচিবালয়ের ভেতরে প্রবেশ করে সবাই যে যার মতো অবস্থান নিয়ে দাঁড়িয়ে, কেউ বসে আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারপাশে ঘুরে দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোরশেদ। সচিবালয়ে লাগা আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিটে নয়, পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ সচিবালয়ের ভেতর থেকে বের হয়ে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। আমিনুল ইসলাম বলেন, ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছে আগুন শর্ট সার্কিট থেকে লাগেনি। দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে। তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানান জায়গায় কিভাবে আগুন লাগালো তা জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কিভাবে আগুন লেগেছে, তবে আমরা ভিতরের পরিস্থিতি দেখে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্ট সার্কিট থেকে আগুন লাগতো তাহলে নানান স্থানে লাগতো না। কে বা কারা কিভাবে আগুন লাগিয়েছে তার সঠিক তথ্য এখনো আমাদের কাছে নেই। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। নতুন বইয়ের ঘ্রাণ ও পাঠদান শুরু করতে অপেক্ষায় আছে প্রাথমিক ও মাধ্যমিকের প্রায় ৪.৫ কোটি শিক্ষার্থী, অথচ এখনো অধিকাংশ বই ছাপানো বাকি রয়েছে। এবার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর জন্য ৪০ কোটি বিনামূল্যের বই ছাপানোর কথা রয়েছে। এতে সব মিলিয়ে ১০ কোটি বই ছাপানোর কাজ শেষ হলেও আরও ৩০ কোটি বই ছাপানো বাকি রয়েছে। ফলে বছরের শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী বই হাতে পাবে না। এদিকে খরচও সাশ্রয় করতে এবার বই উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, খবর সংশ্লিষ্ট সূত্রের। সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের উচিত অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা। আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। বুধবার সন্ধ্যায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা ও সিলেট ৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরীর মেয়ের বিয়েতে যোগ দিতে সিলেটে আসেন মির্জা ফখরুল। বিমানবন্দরে মহাসচিব বলেন, আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করা উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন মুক্তির আবেগ। আমরা একটা ফ্যাসিস্ট রোলারের হাত থেকে মুক্ত হয়েছি, সেই আবেগ আছে। সেই সঙ্গে এখন আমরা গণতন্ত্রের জন্য সবাই মিলে কাজ করছি, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে ৬ষ্ঠ তলায়। আমাদের ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ খবর দেওয়া হয়, তারা ১টা ৫৪ কাজ শুরু করে।
সকাল 8টা 5 মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান। তার সঙ্গে আরো 2 থেকে 3 জন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন। আগুনটা 6 তলায় লেগেছে, সেটা উপরের দিকে গেছে, নিচে আসেনি বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আগুনের ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার পুলিশ সদস্য মুকুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে মুকুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে দায়ের করা গণহত্যা মামলায় আজ তাকে গ্রেফতার দেখানো হতে পারে। বুধবার সকালে লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া একই মামলায় উপপরিদর্শক মালেককে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, শুধু পড়ার জন্য নয়, প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কোরআন নাজিল হয়েছে কায়েম করার জন্য। বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। রফিকুল ইসলাম খান বলেন, কোরআন এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নেই, ভুল নেই। আর কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। এই কোরআন নাজিল হওয়ার পরে বলা হলো, ইকরা, পড়ো। কোরআন পড়া আল্লাহর নির্দেশ। আর যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শোনা আর চুপ থাকাও আল্লাহর নির্দেশ। সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলায় রিমান্ডে গুলি করার কথা স্বীকার করেছেন সিলেট মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, 19 জুলাই নগরীর কোর্ট পয়েন্টে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে তার গানম্যান কনস্টেবল মুজাহিদের হাতে থাকা অস্ত্র নিয়ে তিনি 45 ডিগ্রি কোণে গুলি ছোড়েন। তবে কাউকে হত্যার উদ্দেশ্যে তিনি গুলি ছোড়েননি। রিমান্ডে কাউসার দস্তগীরের এমন স্বীকারোক্তির কথা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সিলেটের পরিদর্শক মোহাম্মদ মোরসালিন। তিনি জানান, 5 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বিকেলে সাদেক কাউসার দস্তগীরকে কারাগারে পাঠানো হয়েছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের 17 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশের সাথে সমন্বয় করে ভারতে অবৈধভাবে প্রবেশ ও বসবাসের জন্য 14 জন পুরুষ এবং 3 জন নারী সহ 17 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেরোরিজম স্কোয়াড। সচিবালয়ে আগুনের ঘটনায় জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়কও বন্ধ রাখা হয়েছে। বুধবার দিবাগত রাত 2টার পর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। তিনি গণমাধ্যমকে বলেন, আগুন লাগার পর রাত 2টার দিকে আমরা সচিবালয়ের সামনের 2 পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি। শুধু ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে। রংপুরে আত্মগোপনে থাকা পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত 1টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত 1টার দিকে সদর উপজেলার সালাফিয়া মাদ্রাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার মিলনকে নিয়ে তার নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। কাজাখস্তানের আক্তাবে গতকাল বুধবার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 38 জন নিহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান 32 যাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনার আগ মুহূর্তে বিমানের ভেতরের ভিডিও করেছেন এক যাত্রী। এতে দেখা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি যখন নিচে নেমে আসছিল তখন যাত্রীরা ভয়ে চিৎকার করছিলেন। তবে যিনি ভিডিওটি ধারণ করেছেন তিনি শান্ত থাকার চেষ্টার সঙ্গে আল্লাহর নাম স্মরণ করছিলেন। এছাড়া বিভিন্ন দোয়া পড়ছিলেন। তার মধ্যেও আতঙ্কের স্পষ্ট ছাপ ছিল। ভিডিওতে আরো দেখা গেছে, যাত্রীদের আসনে হলুদ রঙের অক্সিজেন মাস্ক ঝুলে আছে। ওই সময় সবাইকে সিট বেল্ট পরার জন্য আহ্বান জানানো হচ্ছিল।
সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সমর্থকদের অতর্কিত হামলায় দেশটির 14 পুলিশ নিহত হয়েছে। বৃহস্পতিবারের ভোরে সিরিয়ায় নতুন প্রশাসন এই ঘটনাকে ব্যাপক অস্থিরতা হিসেবে চিহ্নিত হয়েছে। সিরিয়ার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী টেলিগ্রামে বলেছেন, হামলায় আরো 10 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ সিরিয়ার নিরাপত্তা নষ্ট করার বা এর নাগরিকদের জীবন বিপন্ন করার সাহস করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের পরবর্তী রাত 10টার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।